নমস্কার, আমি শম্পা। আপনারা দেখছেন উত্তরের সংবাদ। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে আজকের নিউজ হেডলাইন্স। জলপাইগুড়ি শহরে ডেঙ্গুর প্রকোপ রুখতে মঙ্গলবার পুরসভায় বৈঠক করলেন জেলাশাসক শমা পারভিন। সপ্তাহে দুদিন বুধবার এবং শনিবার জলপাইগুড়ি থেকে দীঘা যাওয়ার বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। গতকাল ফলহারিণী কালী পুজো সম্পন্ন হলো জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। রাতে পুজো দেখতে বহু ভক্তের সমাগম হয় রামকৃষ্ণ মিশন আশ্রমে। সোমবার শ্রী শ্রী ঠাকুরের সন্ধ্যা আরতির পর সন্ধ্যা 7টা থেকে পূজা অর্চনার পাশাপাশি রাত্রি 9:45 পুষ্পাঞ্জলি এবং রাত্রি 10টার সময় ফল প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে শ্রী শ্রী ষোড়শী পুজো সম্পন্ন হলো জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। এদিন রাতে এই পুজো দেখতে আশ্রমে বহু ভক্তের সমাগম হয় বলে জানান জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম কর্তৃপক্ষ। আজকে ফলহারিণী কালী পূজা, এটা প্রত্যেক বছরই এটা হয়, কিন্তু রামকৃষ্ণ মহাসংঘে একটা বিশেষ দিন। এটা ভগবান শ্রী রামকৃষ্ণ দেব ওনার পত্নী, ধর্মপত্নী শারদা দেবীকে দেবী রূপে আজকে উনি পূজা করেছিলেন। ওনার যে সাধনা করেছিলেন, সাধনার সব ফলটা ওনাকে সমর্পণ করেছিলেন। তো আমাদের কাছে এটা দিনটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট ডে। আমরা অনেক আশ্রমগুলিতে এটা সারা রাত ধরে অনুষ্ঠানটা হয়। আমার জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনেও আমরা এটা অনুষ্ঠানটা করি। তো এই অনুষ্ঠানের উপলক্ষে পূজা হয়, পুষ্পাঞ্জলি হয়, প্রসাদ বিতরণ হয়, মায়ের গান হয়। এই উৎসবের মাধ্যমে একটা মেসেজ কি স্বামীজি বলছেন, একটা সমাজকে উন্নত হতে গেলে পুরুষের যেরকম রোল আছে, মেয়েদেরও রোল আছে। পুরুষ নারীর দুজনেই কিন্তু ইকুয়াল রোল আছে। একটা পাখি যদি উড়তে হয়, পাখিকে দুটো ডানা যেরকম দরকার আছে, উইংস, এরকম সোসাইটিকেও দুটোই ইকুয়ালি কিন্তু পুরুষ নারীর দরকার আছে। এর মাধ্যমে উনি মেসেজ দিচ্ছেন নারীর প্রতি রেসপেক্টটা, আমরা রেসপেক্ট দিই, ইকুয়াল ওদেরকে চান্স দেওয়া হয়, তো সোসাইটি আরও অ্যাডভান্স হবে। এট দি সেম টাইম স্বামীজির ওয়ার্নিংও আছে কি আমার মডার্ন হবে ঠিকই, আমাদের এনসিয়েন্ট ভ্যালিউজ সঙ্গে আধুনিকতা থাকার কথা উনি বলেছেন। তো আজকের দিনের এটা মেসেজ হচ্ছে শ্রীরামকৃষ্ণ দেব মায়েদের প্রতি, মেয়েদের প্রতি যে রেসপেক্টটা ছিল উনি দেখিয়ে দিয়ে গেছেন। নিজের পত্নীর ভিতরে উনি ভগবানকে দেখে, মানে ভগবতীকে দেখেছেন, পূজা রূপে উনি পূজা করেছেন। গ্যাসের পাইপ বসানোর জন্য খোঁড়া হয়েছে রাস্তা, আর যার জেরেই নিত্যদিনই ঘটছে দুর্ঘটনা। গ্যাসের পাইপ বসানোর জন্য খোঁড়া হয়েছে শহরের রাস্তা, কিন্তু পাইপ বসানোর পরেও রাস্তা মেরামত করা হয়নি। এর জেরেই রাস্তার মাঝে রয়ে গেছে বড় বড় গর্ত। এই গর্তের কারণেই জলপাইগুড়ি শহরে রোজই ঘটছে দুর্ঘটনা। গ্যাসের পাইপলাইনের পাশাপাশি একটি সংস্থার অপটিক্যাল ফাইবার বসানোর জন্য খোঁড়া হয়েছে রাস্তা। এতে বিপত্তি আরও বেড়েছে। বাসিন্দাদের দাবি, জলপাইগুড়ি শহরের রাস্তার হাল এমনিতেই বেহাল, তার উপর গ্যাসের পাইপ ও অপটিক্যাল ফাইবার বসানোর জন্য যেখানে সেখানে রাস্তা খোঁড়া হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। পুর কর্তৃপক্ষের বক্তব্য, যে সংস্থা রাস্তা খুঁড়েছে তাদেরই মেরামত করে দেওয়ার কথা। এ ব্যাপারে সংশ্লিষ্ট সংস্থাকে আবারও বলা হবে। পূর্ব ঘোষণা ছাড়াই জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে বাতিল করা হলো ট্রেন, যার জেরে সমস্যায় পড়লেন নিত্যযাত্রীরা। মঙ্গলবার সকালে বাতিল করা হয় হলদিবাড়ি এনজেপি লোকাল ট্রেন চলাচল। রেল লাইন মেরামতির কারণে সকালে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে এদিন সকালে স্টেশনে এসেও অনেক যাত্রীদের ফিরে যেতে হয়। যাত্রীদের অভিযোগ, আগে থেকে ঘোষণা করা হলে তাদের এমন হয়রানির মধ্যে পড়তে হতো না। রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে, হলদিবাড়ি এনজেপি লাইনে পরিষেবা উন্নত করার জন্য কিছু কাজ চলছে। এজন্য মঙ্গলবার সকালে বাতিল করা হয়েছে হলদিবাড়ি এনজেপি লোকাল ট্রেন। ট্রেন আচমকা বন্ধ থাকায় অসংখ্য নিত্যযাত্রীকে হয়রানির শিকার হতে হয় এদিন। এই পরিস্থিতিতে অনেকেই বাসে যাতায়াত করতে বাধ্য হন। দিদি ট্রেন যাবে না, অসুবিধা না, এরকম ট্রেন না গেলে পরে হঠাৎ করে জানি না কিছু না আসলাম,
ট্রেন নেই। এখন কিসে যাবেন তাহলে? এখন বাসে যাবো, আর কি করবো। টিকিট কাউন্টারে ওখানে গেলাম, বললো যে না আজকে যাবে না, 12টা ট্রেন যাবে। এখন তো যাচ্ছে না, 12টা ট্রেনে যাবো। আপনি হঠাৎ জানলেন? হ্যাঁ, আমরা হঠাৎ জানলাম। এখন আসি ঘুরে যাচ্ছি, কি অসুবিধা এখন আমাদের, এখন বাস ধরতে হবে। কোথাও কি মুশকিলে পড়লাম। যাওয়ার দরকার ছিল? হ্যাঁ জরুরি, আমার মার কাজ আজকে আমার মার কাজ, না গেলে হবে, আমার যেতেই হবে আজকে। এখন কি বাস স্ট্যান্ডে যাচ্ছেন? হ্যাঁ, এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি, বাস থেকে এখন ফাটাপুকুর হয়ে তারপরে যাব। বুধবার এবং শনিবার জলপাইগুড়ি থেকে দীঘা যাওয়ার বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। মঙ্গলবার জলপাইগুড়ি ডিপোতে করা এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণাই করেন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। এই বাস পরিষেবা চালু হলে খুব অল্প খরচে জলপাইগুড়িবাসী দীঘা যাতায়াত করতে পারবেন। দীঘা বাস পরিষেবা চালু করার পাশাপাশি এদিন নিগমের চেয়ারম্যান আগামী কিছু পরিকল্পনা প্রসঙ্গেও অবহিত করেন সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে সাধারণ যাত্রীদের। যদিও সভার নাম না করে বা দলের নাম উল্লেখ না করেই পার্থবাবু জানান, আগামী 29শে মে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী সভার জন্য বাসের আবেদন করলেও এই মুহূর্তে নিগমের হাতে অতিরিক্ত গাড়ি না থাকার কারণে সেই আবেদন মঞ্জুর করা হবে না। ছাড়বে ভায়া শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদা, বহরমপুর, কৃষ্ণনগর এবং কলকাতা পৌঁছবে, কলকাতা থেকে দীঘা। মোটামুটি 4টে এই যাত্রা শুরু হলে আগামী পরের দিন সকাল 8টার মধ্যে পৌঁছানোর কথা, ঠিকঠাকভাবে চললে মাঝে 2-3টি জায়গায় দাঁড়াবে। আমরা একটা নির্দিষ্ট ফেয়ার রেট করেছি। আমাদের সরকারি ভলভো বাসের যা ভাড়া, জলপাইগুড়ি থেকে দীঘার নির্ধারিত ভাড়া 1920 টাকা, কিন্তু আমরা 25% লেস দিয়েছি ভাড়াটা। 15ই জুন অবধি এটা ছাড় থাকবে, বিশেষ ছাড়, যেহেতু প্রথম শুরু হচ্ছে। সেটা ভাড়া পড়বে 1450 টাকা জলপাইগুড়ি থেকে জগন্নাথ ধাম অবধি। কলকাতা পর্যন্ত ভাড়া পড়বে 1120 টাকা ছাড় দিয়ে। আমরা খুব ভালো রকম সাড়া পেয়েছি। এ পর্যন্ত আমাদের মোট 43 সিটসের মধ্যে 32টি সিট অনলাইন বুকিং হয়ে গিয়েছে জলপাইগুড়ি দীঘা। কিছু কলকাতার যাত্রী আছেন আর বেশিরভাগ যাত্রী দীঘা অবধি। তো প্রথম রেসপন্সে আমরা 32টি সিট ইতিমধ্যে অগ্রিম বুকিং হয়েছে। আরও একটা দিন আমরা প্রায় 24 ঘন্টার মতো সময় পাচ্ছি। প্রত্যাশা করছি প্রথম দিনেই জলপাইগুড়ি দীঘাগামী বাসে ফুল প্যাসেঞ্জার নিয়ে আমরা যাত্রা সূচনা করতে সমর্থ হব। এই ভলভো বাস আধুনিকতম একটি ভলভো বাস। প্রায় এক একটি বাসের মূল্য 1,60,00,000 টাকা করে পড়েছে। রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সদিচ্ছায় আমরা এই গাড়ি 6টি পেয়েছি। গাড়িটি বাতানুকূল ভিডিও কোচ গাড়ি, 2x2 পুশব্যাক সিট, জিপিএস ট্র্যাকিং সিস্টেম থাকছে, প্যানিক বাটন, মোবাইল চার্জিং সিস্টেম, স্বয়ংক্রিয় অগ্নি নিরোধক ব্যবস্থা এবং আধুনিকতম বাসের যা যা ফিচার্স থাকার কথা প্রত্যেকটি সেখানে রয়েছে। আমরা যাত্রীদেরকে জলের বোতল এবং ব্ল্যাঙ্কেট দিচ্ছি, যেহেতু বাতানুকূল। বিদ্যুৎ দপ্তরের স্মার্ট মিটার চালু করার প্রতিবাদে বিক্ষোভ জলপাইগুড়িতে। কেন্দ্র ও রাজ্য সরকারের সর্বনাশা স্মার্ট মিটার চালু করার প্রতিবাদে বিক্ষোভ সভা জলপাইগুড়িতে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতি জলপাইগুড়ি শাখার উদ্যোগে স্মার্ট মিটার চালু করার প্রতিবাদে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে একটি ধিক্কার প্রতিবাদ করা হয় বিদ্যুৎ দপ্তরে। এদিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতির সদস্যরা বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি, অবিলম্বে স্মার্ট মিটার প্রত্যাহার করতে হবে। এছাড়াও সর্বস্তরের সাধারণ জনগণের বিদ্যুৎ ব্যবহারে বিপুল ব্যয় বৃদ্ধির প্রচেষ্টার বিরুদ্ধে তাদের এই আন্দোলন বলে জানা গেছে। সম্পাদক বলেছেন যে স্মার্ট মিটারের যে প্রতিক্রিয়া আমাদের মধ্যে হবে সেই বিষয়ে বলেছেন। আমরা দেখতে পাচ্ছি যে 26,000 শিক্ষক এবং তার মধ্যে যে যোগ্য শিক্ষক তারা রাস্তায় বসে আছেন এবং অসংখ্য বেকার। শুধু আমাদের ঘরের ছেলেমেয়ে নয়, এই রাস্তা দিয়ে যারা যাচ্ছেন তাদেরও উচ্চশিক্ষিত ছেলেমেয়ে রাস্তায় রাস্তায় বসে আছে। চাকরির জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই, না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার।
এবং তাদের যেটা বক্তব্য যে দুজনেই নাকি আর্থিক খুব সমস্যার মধ্যে আছেন বলে তারা এই কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছেন না। অন্যান্য প্রসঙ্গের সাথেও তারা এই প্রসঙ্গ বলার চেষ্টা করছে। সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম যে ভারতবর্ষের যে বিদ্যুৎ ব্যবস্থা, সেখানে 4,18,000 মেগাওয়াট বিদ্যুৎ বৎসরিক মূলত উৎপন্ন হয় এবং তার যা কস্ট, যেটা নিয়ে ব্যবসা করা যায়, তার মূল্য হচ্ছে 9,75,000 কোটি টাকা। এখন প্রসঙ্গটা হচ্ছে 9,75,000 কোটি টাকা কিভাবে আম্বানি আদানি, যাদেরকে ভারতবর্ষের সম্পদ আমরা দেখছি যে ব্যাংকের মাধ্যমে লোন দিয়ে দেওয়া হচ্ছে, আজকে আপনারা যদি বা সাধারণ জনগণ যদি কোনো লোনের জন্য আমরা ব্যাংকে যাই, ভিতর তলা খুঁয়ে যাবে কিন্তু লোন পাওয়া যাচ্ছে না, নানা কোনো রকম কোয়ারি হচ্ছে। সেখানে আমরা দেখেছি যে লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংক লোন দিয়ে দিচ্ছে এবং বছরের পর বছর সেই লোন শোধ না করার মধ্যে সেটা এনপিএ ডিক্লেয়ার করে সেই লোনটা না দেওয়ার ব্যবস্থা করছে পুঁজিপতিদের। কম হবে, কিন্তু তার মানে এই না বর্তমান ইউনিটের থেকেও কম, বর্তমান যে ইউনিটের চার্জ আছে তার থেকে কমবে, এটা কমার কোনো সম্ভাবনাই নেই। মূলত আমাদের কেন্দ্রীয় সরকার 2022 সালে এই যে আইনটা, এই যে প্রকল্পটা গ্রহণ করে, এই প্রকল্পের মধ্য দিয়ে সমস্তটাই হচ্ছে কর্পোরেটের স্বার্থে। তারা এইগুলো তারা যে মেশিনগুলো তৈরি করবে, তারা পরিচালনা করবে এবং সরকারি যে ব্যবস্থাটা লাভজনক যে অংশটা সেটাও তারা হাতিয়ে নেবে। আমরা কি জান বিরুদ্ধে আমরা বলছি যে এই মিটারিং ব্যবস্থা করা যাবে না, স্মার্ট মিটার স্থাপন করা যাবে না, গ্রাহকদের দিয়ে জানানোর পরে তবে এটা হতে পারে। আমরা কোনোভাবেই এটার প্রতিবাদ জানাচ্ছি, কোনোভাবেই যেন এটা স্মার্ট মিটার কারো বাড়িতে না বসে এবং যারা যদি বসেও থাকে সেটাকেও যাতে তুলে আবার ডিজিটাল মিটার যাতে স্থানান্তর করা যায়, সেইটা আমরা সেই আবেদন, সেই দাবিটাই আমি রেখেছি। এবং সর্বাংশের মানুষের এটা কোনো দল ধরে, এটা এই যে আক্রমণটা আসছে এটা কোনো দল ধরে আসছে। আমাদের এত বেকার, আমাদের রাজ্যের ক্ষেত্রে বেকার, দেশের ক্ষেত্রে বেকার, সর্বোচ্চ বেকার, সেই জায়গা থেকে এই ব্যবস্থার মধ্য দিয়ে যারা মিটার রিডিং করে, তারা বিল করে এবং অন্যান্য মেনটেন্যান্স করে, তাদের কোনো কাজ থাকবে না এবং সবাই এরা বেকার হয়ে যাবে। সমস্তটাই হচ্ছে এই কী বলে ওই কর্পোরেট সেক্টররা, তারাই এটা মূলত এই লাভজনক অংশটা তারা তুলে। আধিকারিক কি বলেন? হ্যাঁ, আধিকারিকের সঙ্গে আমরা কথা বলেছি, আধিকারিক এটা উপরে জানাবেন এবং তিনিও আমাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে সহমত হয়েছেন, আমাদের সহমত করেছেন। আপনার নাম? আমি গৌরাঙ্গ রায়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পেনশন সমিতির জেলা সভাপতি। দেশের প্রধানমন্ত্রী আসার আগেই কামতাপুরী ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্তি নিয়ে তোড়জোড়, তাই নিয়ে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী আসার 72 ঘন্টা আগে উত্তরবঙ্গের ভোট ব্যাংক রাজনীতির মূল শক্তি রাজবংশী সম্প্রদায়ের কামতাপুরী ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্তি নিয়ে তোড়জোড়, যা নিয়ে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। অপারেশন সিন্দুরের সাফল্যের পর এই প্রথম গুরুত্বপূর্ণ উত্তর পূর্ব ভারতের ভুটান সীমান্ত ঘেঁষা আলিপুরদুয়ার জেলায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29শে মে। প্রধানমন্ত্রী সভাস্থল নির্মাণের কাজ চলছে জোর কদমে। দফায় দফায় রাজ্য এবং কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সিগুলির মধ্যে চলছে সমন্বয় বৈঠক। এরই মধ্যে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে কামতাপুরী ভাষা সাহিত্য পরিষদের করা এক সাংবাদিক সম্মেলনের পরেই উত্তরবঙ্গ জুড়ে সৃষ্টি হয়েছে রাজনৈতিক চাঞ্চল্য। উল্লেখ্য, উত্তরবঙ্গের ভোট ব্যাংক রাজনীতির মূল শক্তি রাজবংশী সম্প্রদায় এবং কামতাপুরী ভাষার কথা বলা থেকে শুরু করে সাহিত্য, সিনেমা, নাচ, গান, এমনকি সৃষ্টি কৃষ্টির সঙ্গে বেঁচে থাকা লক্ষ লক্ষ মানুষ দীর্ঘ কয়েক দশক থেকেই রাজবংশী সমাজের পক্ষ থেকে কামতাপুর রাজ্য গঠনের যেমন দাবি উঠেছে বিভিন্ন রাজনৈতিক মঞ্চ এবং সশস্ত্র আন্দোলনের মধ্যে দিয়ে, এর পাশাপাশি উল্লেখিত ভাষায় বুদ্ধিজীবী মহলের পক্ষ থেকেও দাবি তোলা হয়েছে সংবিধানের অষ্টম তফসিলিতে কামতাপুরী ভাষাকে অন্তর্ভুক্তির। প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের মাটিতে পা রাখার ঠিক 72 ঘন্টা আগে সোমবার ময়নাগুড়ি থেকে সেই দাবিকে সামনে রেখে করা সাংবাদিক সম্মেলনে কামতাপুরী ভাষা সাহিত্য পরিষদের সম্পাদক তথা লেখক এবং চিত্র পরিচালক প্রসেনজিৎ রায় জানান, বিভিন্ন তথ্য দিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি আবেদন পাঠানো হচ্ছে, যেখানে মূলত কামতাপুরী ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে। অপরদিকে রাজবংশী এবং কামতাপুরী ভাষা প্রসঙ্গে বলতে গিয়ে সংগঠনের সভাপতি সুরেশ চন্দ্র রায় জানান, রাজবংশী এবং কামতাপুরী দুটোই এক। রাজ্য সরকার যখন কামতাপুরী এবং রাজবংশী দুটি পৃথক ভাষা একাডেমি তৈরি করে, সেই সময় লিখিতভাবে এই বিষয়টি জানানো হয়েছিল, কিন্তু তারপরেও রাজ্য সরকার কি করে দুটি ভাষা একাডেমি তৈরি করেছে সেটি রাজ্য সরকারই বলতে পারবেন।
আচ্ছা, আমরা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে আবেদনপত্র পাঠাচ্ছি বিস্তারিত ডকুমেন্ট সহ, যে সংবিধানে 8ম তফসিলভুক্ত হোক পশ্চিমবঙ্গের যে সরকারি ভাষা, অন্যতম সরকারি ভাষা কামতাপুরী ভাষা, সেই ভাষা 8ম তফসিলভুক্ত হোক। স্বরাষ্ট্র মন্ত্রীকেও আমরা এই মর্মে পত্র প্রেরণ করছি। মাননীয় মুখ্যমন্ত্রী সহ একাধিক এমপি মহোদয়গণকে আমরা এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। তো আমরা জানি যে 1255 সাল, অতীত ইতিহাস যদি আমরা একটু দেখতে যাই, 1255 সেই প্রাচীন পশ্চিম কামরূপ যেটা ছিল, এবং 1255 থেকে 1773 এই যে দীর্ঘ সময় প্রাচীন কামতাপুর রাজ্য, তারপরে 1773 সালের পর থেকে কুচবিহার রাজ্য, বৃহত্তর কুচবিহার রাজ্য, তার যে সরকারি ভাষা, সেই ভাষা 8ম সমাজসেবী এবং পুলিশের যৌথ উদ্যোগে এক যুবক ফিরে পেল তার নিজের ঠিকানা। এক হৃদয়স্পর্শী মানবিক ঘটনার সাক্ষী থাকল জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লক। সমাজসেবী মোহাম্মদ নূর নবিউল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী পদ্মশ্রী করিমুল হক এবং ক্রান্তি থানার পুলিশ প্রশাসনের সম্মিলিত চেষ্টায় নিজের হারানো ঠিকানা ফিরে পেলেন আশিস কুমার নামে এক যুবক। 4 দিন আগে একটি ভিডিওর মাধ্যমে অজ্ঞাত পরিচয়ের এই যুবকের অবস্থান তুলে ধরা হয়। চলাফেরা এবং কথা বলায় অসুবিধে থাকা এই যুবক বিহার থেকে একটি ব্যাটারি চালিত ই-রিকশা নিয়ে এসে আশ্রয় নেন কাঠামবাড়ি রিক্রিয়েশন ক্লাবে। সেখান থেকে সমাজসেবী মোহাম্মদ নূর নবিউল ইসলাম তাকে উদ্ধার করে ক্রান্তির ধলাবাড়িতে পদ্মশ্রী করিমুল হকের মানব সেবা সদন হাসপাতালে ভর্তি করান। এরপর শুরু হয় তার পরিচয় ও ঠিকানা শনাক্ত করার কাজ। পদ্মশ্রী করিমুল হক বিহারের ক্রাইম ব্রাঞ্চের ডিএসপির সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন যুবকের নাম আশিস কুমার এবং তার বাড়ি বিহারের সাপুল জেলার কুমেদ গ্রামে। পরিবারের সদস্য এবং গ্রাম পঞ্চায়েত প্রধানকে ছবি ও ভিডিও পাঠালে তারা নিশ্চিত হন। গত 1 তারিখে হারিয়ে যাওয়া আশিস অবশেষে গত রাতে তার ভাই, কাকা এবং গ্রাম প্রধান এসে ক্রান্তিতে করিমুল হকের বাড়িতে পৌঁছান এবং তাকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। পরিবারের সদস্যরা জানান, আশাই ছেড়ে দিয়েছিলাম, খবর পাওয়ার পরই ছুটে এসেছি, আজ শান্তি ও স্বস্তি ফিরে পেলাম। পদ্মশ্রী করিমুল হক জানান, মানব সেবা সদন থেকে বহু হারিয়ে যাওয়া ব্যক্তি তাদের পরিচয় ফিরে পেয়েছেন সমাজসেবীদের সহায়তায়। আজ আশিস কুমার ও তার পরিবারের কাছে ফিরলেন। এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। किस उद्देश्य में? मेरे पंचायत का वार्ड नंबर 11 ग्राम पंचायत लाउड का एक विकलांग लड़का था जो पिछले महीने का 1 तारीख को खो गए। जो हम लोग वहाँ गुमशुदगी भी दर्ज कराए, फेसबुक पे भी चलवाए। कौन सा थाना में? सुपौल थाना, एक हरदी दुर्गा स्थान ओपी है, वहाँ भी दिए। तो 1 तारीख को गुम हुए, लेकिन कल अचानक हमको यहाँ से सर के द्वारा बात हुई सुबह में, ऐसे बात है, तब हम लोग को जानकारी दी इसके घर पे। तो आज हम लोग फिर वहाँ से आज चले यहाँ आपके बंगाल तक पहुँचे, जलपाईगुड़ी क्रांति थाना संपर्क करके यहाँ तक पहुँचे। यहाँ क्या कहेंगे जिनके पास अभी आपको मिला? आपका इनको क्या कहें, वो तो मेरे पास शब्द नहीं है। जैसे महान व्यक्ति के यहाँ मिला, अगर यहीं कहीं और दूसरे जगह रहता तो इसका गाड़ी कहाँ रहता, ये कहाँ रहता, कोई ठिकाना नहीं था। लेकिन ऐसे व्यक्ति तो और आगे बढ़े, हम यही ईश्वर से कामना करेंगे। आपका नाम एवं परिचय बताएंगे? मेरा नाम हरिबोल यादव, उप मुखिया ग्राम पंचायत लाऊ, डिस्ट्रिक्ट सुपौल, थाना सुपौल, प्रखंड सुपौल। ঠিক, ধন্যবাদ। একটু বলুন, আজকে আপনার বাড়ি থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার ফিরে পেল ঠিকানা। অ্যাকচুয়ালি ব্যক্তিটা আমি শুনলাম কাঠামবাড়িতে ছিল, তো ওখানে আমাদের এখানে নূর নবিউল ইসলাম যিনি আসেন এবং শরীফুল ফায়ারম্যান যাকে বলে, ওরাই থানার সাথে যোগাযোগ করে আমার বাড়িতে এনে দেয় লোকটাকে, যেহেতু লোকটা বিকলাঙ্গ। তো আমার যেহেতু করিমুল হক মানব সেবা সদন হসপিটাল একটা আছে, সেখানে বিভিন্ন রকম লোক এখানে থানা থেকে এনে বিভিন্ন জায়গা থেকে
অজ্ঞাত পরিচয়েরা এখানে আইনাদের জমা রাখে, এখানে সেফটি থাকার জন্য এখানে আইনা দেয়। তো সেই সুবাদে আমার এখানে যে নজরুল আনিয়ে দিয়েছিল, সাথে পুলিশ প্রশাসন সাথে নিয়ে আসছিলো, এখানে আমি রাখছি। আমি রাখার পরে রাত্রে ওই লোকের সাথে যে হারিয়ে গিয়েছে বিকলাঙ্গ ছেলেটা, ওর সাথে কথা বলতে বলতে আমি বুঝতে পারলাম যে ও কিছু লেখাপড়া জানে। রাত্রে আমি এবং আমার ছেলে দুজনে কলম দিলাম, হাতে খাতা দিলাম, ও লেখে লিখে দিল। সঙ্গে সঙ্গে আমি সিবিআই ডিএসপি সাহেব আসেন বিহারের একজন, ওনার সাথে আমার বন্ধুত্ব খুব, ওনাকে ফোন লাগাই এবং ওনার সাথে ফোনে কথা বলাই, ভিডিও কলিংয়ে কথা বলাই। ওনার সাথেও উনি কথা বললেন, বলার পর উনি 1 ঘন্টার পর জানিয়ে দিলেন যে উনি ওই জেলার মানুষ, ওই অফিসের মানুষ। ওনার নম্বরগুলো আমাকে দিলেন, এনার নম্বর আমাকে দিলেন। জানি না উনি কীভাবে নম্বরগুলো ম্যানেজমেন্ট করলেন। তারপর আমি এনার সাথে রাত্রে যোগাযোগ করি। এনারা তো খুব খুশি যে আজকে নিতে আসছে। আমি খুব খুশি, গর্বিত, আনন্দিত এই জন্য যে যেই ছেলে দুইটা আমার এখানে এনে দিচ্ছে, যে নজরুল ইসলাম আমাদের নূর নবী এবং শরীফুল সাথে ছিল, ফেরদৌসও আসছিল। এইসব সমাজসেবীরা যেহেতু আমার এখানে আইনে দিছে, আজকে ছেলেটা ফিরে যাচ্ছে তার ঘরে, তার ফ্যামিলির লোক আসছে, তার ভাই আসছে, মুখিয়া উনি আসছেন। আমি খুব খুশি যে ঘরের ছেলে ঘরে ফিরে যাচ্ছে। এরকম যদি কেউ এরকম অসহায় হয়, নিশ্চয়ই আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এইসব লোককে আপনার যত্ন সহকারে তাদের বাড়ির ব্যবস্থা করে দেবেন। এটি হলো আমাদের ধর্ম। আর আমি পুলিশ ফাঁড়িকে ধন্যবাদ দিচ্ছি, ক্রান্ত পুলিশ ফাঁড়িকে, বড়বাবুকে ধন্যবাদ দিচ্ছি যে আপনিও খুব সহযোগিতা করছেন। আর তার সহযোগিতার মাধ্যম দিয়ে আজকে কিন্তু এই মানুষটা ফিরে যাচ্ছে তার ঘরে। আপনার নাম পরিচয়? আমার নাম করিমুল হক, বাইক অ্যাম্বুলেন্স দাদা সবাই বলে চিনে, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ভারত সরকারের দ্বারা। নিরাপত্তা সুনিশ্চিত করতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের নতুন মোবাইল অ্যাপ। নিরাপত্তা সুনিশ্চিত সহ যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের নতুন মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে শহরের বাসিন্দারা নিজেদের তথ্য আপলোডের পাশাপাশি তাদের ভাড়াটিয়াদের তথ্য আপলোড করবেন এবং সেই তথ্য পৌঁছে যাবে সরাসরি কোতোয়ালি থানার পুলিশের কাছে। মঙ্গলবার আইসি সঞ্জয় দত্তের নেতৃত্বে একটি টিম শহরের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে বিষয়টি নিয়ে অবগত করান। উল্লেখ্য, এখন থেকে যে কোনো বাড়িতে যদি কোনো ভাড়াটিয়া থেকে থাকেন তাহলে তাদের ও মালিকের যাবতীয় তথ্য কোতোয়ালি থানার এই মোবাইল অ্যাপের মাধ্যমে পাঠাতে হবে। এই কাজটি যে কোনো একটি স্মার্টফোন থেকেই করা সম্ভব হবে। এই কাজটি প্রতিটি বাড়ির মালিকের যেমন করা বাধ্যতামূলক, তেমনি ইচ্ছাকৃতভাবে যদি কেউ এই তথ্য দিতে রাজি না হন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবে পুলিশ। এদিন এই বিষয়ে যোগমায়া কালীবাড়ি এলাকার স্থায়ী বাসিন্দা সায়নী সাহা জানান, আজ কোতোয়ালি থানা থেকে পুলিশ এসেছিল। যে কাজটি করতে বলা হয়েছে তা খুবই সহজ। একটি অ্যাপের মাধ্যমে যাবতীয় তথ্য আপলোড করতে হবে। নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ যে উদ্যোগ গ্রহণ করেছে তা খুবই গ্রহণযোগ্য। এটা সমস্ত বাড়ির মালিকের জন্য খুবই প্রয়োজনীয়। আর এটা একদমই সহজ ব্যাপার, এটা অতটাও কোনো অসুবিধাজনক না। এসেছিল কারা এসেছিল? থানা থেকে এসেছিল, কোতোয়ালি জলপাইগুড়ি কোতোয়ালি থানা থেকে। টিভিতে তো দেখছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঘটনা ঘটছে, সেক্ষেত্রে এই যে পুলিশের উদ্যোগ, এটা কি আপনাদের পক্ষে কিছু সুবিধাজনক? হ্যাঁ, এটা খুবই সুবিধাজনক। এটা আমাদের পক্ষে আরো যারা আছে সবার পক্ষে এটা খুবই সুবিধাজনক। নিরাপত্তা ব্যাপারটা এটা মানে ওনারা করে এটা সবাইকে নিরাপদ করার ব্যবস্থা করছে, এটা খুবই ভালো। কি করলেন মূলত এসে আজকে? কি দেখলেন, কি করলেন, কি বললেন? আজকে বলে গেলেন যাদের ভাড়া দেওয়া হয়, এরকম যারা ভাড়া দেয় তাদের সব কিছু যেন আমরা নিজেদের কাছে রাখি বা ওনাদেরকেও এটা জানাই। এটা মানে আমাদের গিয়ে আর জানাতে হবে না, ফোনের মাধ্যমেই এটা হয়ে যাবে এই অ্যাপের মাধ্যমে। এটাই মানে ভাড়াটিয়াদের ডিটেল? হ্যাঁ, ভাড়াটিয়াদের ডিটেলসটা রাখার জন্য। নাম কি বললেন? সায়নী সাহা। কোন জায়গা এটা? কত নম্বর ওয়ার্ড? 7 নম্বর ওয়ার্ড, যোগমায়া কালীবাড়ি। অন্যদিকে তেলিপাড়ার বাসিন্দা রাহুল দাশগুপ্ত এই বিষয়ে জানান, যেসব ভাড়াটিয়া থাকছেন তাদের যথাযথ তথ্য যাতে আপলোড করা হয় সেই বিষয়ে পুলিশ আধিকারিকেরা আজ বুঝিয়েছেন। একটি অ্যাপের মাধ্যমে তথ্য আপলোড করতে হবে। ভাড়াটিয়াদের সেই সব তথ্য বাড়ির মালিকের পাশাপাশি পুলিশের জানা অত্যন্ত জরুরি, কেননা কে কোথা থেকে আসছেন এবং তার ডিটেলস জানার প্রয়োজন রয়েছে। পুলিশ যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত সদর্থক বলেই মনে করেন তিনি।
নাম কি বলুন? আমার নাম রাহুল দাসগুপ্ত। কোথায় বাড়ি, কত নম্বর ওয়ার্ড? তেলিপাড়া আনন্দ মডেল হাই স্কুলের সামনে 7 নম্বর ওয়ার্ডে। পুলিশ আজকে এসেছিল বাড়িতে, কি বললেন তারা, কি বিষয় নিয়ে? পুলিশ তারা আসছিল, ওনারা বললেন যে আজকে যে আমাদের এখানে ভাড়া দেওয়া হয় জলপাইগুড়িতে, তো সেখানে অনেক পরিবারই থাকে, এখন কারা কোথা থেকে আসছে কি ব্যাপার তাদের একটা সকল ধরনের ডিটেলস তাদের কাছে থাকলে এই মুহূর্তে পুলিশদেরও একটা সুবিধে বা আমাদেরও কোনো রকম কোনো অসুবিধা হলে সেখানে তাদেরও আমরা সহায়তা করতে পারবো। এর জন্য আমাদের আজকে একটু এসে সাবধান করে গেলেন এবং ডিটেলস সব কিছু নিয়ে গেলেন, সব কিছু বুঝিয়ে দিলেন, একদম বললেন ডিটেলসে কীভাবে। ডিটেলস আমাদের ওনাদের ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে ওনারা নিজের হাতে দেখিয়ে দিলেন কী করে আপলোড করতে হবে। এতে কি আপনাদের সুবিধে হলো? হ্যাঁ, এতে অবশ্যই সুবিধে হলো, কারণ আজকালকার দিনে কোথা থেকে মানুষ এসে থাকছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরও জানাটা দরকার বা পুলিশের কাছে সমস্ত নথিটা থাকা দরকার, সেই ক্ষেত্রে তাদের এই উদ্যোগটা অবশ্যই গুরুত্বপূর্ণ। তথ্যগুলো কাদের দিতে হচ্ছে আর কি? তথ্যগুলো কোতোয়ালি কেসের না, যাদের তথ্য নেওয়া হচ্ছে মানে ওই আপলোড করছে, কাদের তথ্য? এখানে যারা বাড়িতে ভাড়া এসেছে নতুন বা পুরনো তাদের সবার তথ্যগুলো দিতে হলো। আপনাদের এখানে কতজন ভাড়াটা আছে? আমাদের এখানে 2 জন ফ্যামিলি আছে, 3 জন করে। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আগামী মাসের 1 তারিখ থেকে স্কিল নেস্ট নিয়ে এসেছে দারুণ এক অফার। থাকছে 1 মাসের ফ্রি ডেমো ক্লাস। আজ থেকে এ মাসের 30 তারিখ পর্যন্ত নাম নথিভুক্ত করা যাবে। আমাদের এখানে নার্সারি টু ক্লাস 4 অল সাবজেক্ট, ক্লাস 5 টু ক্লাস 6 অল আর্টস গ্রুপ ইনক্লুডিং বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সংস্কৃত এবং ক্লাস 7 থেকে ক্লাস 10 অল সাবজেক্ট যত্ন সহকারে পড়ানো হয়। আরো বিস্তারিত জানতে আজই আসুন স্কিল নেস্ট, নয়াবস্তি, 1 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 7602790567। জলপাইগুড়িতে ডেঙ্গুর প্রকোপ নিয়ে মঙ্গলবার পুরসভায় বৈঠক করলেন জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের পাশাপাশি বৈঠকে এডিএম, সদর এসডিও, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ পুরসভার অন্যান্য আধিকারিকরাও উপস্থিত ছিলেন। বৈঠকের পর জেলাশাসক জানান, গতবারের তুলনায় এখনও শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেকটাই কম রয়েছে। এ বিষয়ে মানুষকে যথেষ্ট সচেতন থাকতে হবে। বাড়িতে যাতে জমা জল না থাকে সেই বিষয়ে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। পুরসভার পক্ষ থেকে প্রতিটি বাড়িতে ভিজিট যেমন করা হবে, তেমনি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা যাতে বৃদ্ধি না পায় সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। কাউন্সিলররাও মানুষকে এই বিষয়ে সচেতন করবেন বলেও জানান তিনি। না, আমরা তো প্রত্যেক মিউনিসিপ্যালিটিতে যেহেতু এখন প্রি মনসুন টাইম চলছে, তো আমরা সব জায়গায় যতগুলো আমাদের ইউনিট আছে, বেদার ব্লক আর মিউনিসিপ্যালিটি, আমরা সব জায়গায় একটা প্রিপেয়ারনেস মিটিং করছি ডেঙ্গি প্রিপেয়ারনেস নিয়ে। তো এরকম কোনো নেই কি খুব অবস্থা খারাপ হয়ে গেছে এই জন্য নিয়ম চলে এসেছে। আমাদের 5 মাসের মধ্যে, মানে মে মাসে চলছে, মাত্র 6টা কেস হয়েছে। এটা মানে ফুল 5 ইয়ার মধ্যে মানে ডিভাইডেড আছে এরকম। হ্যাঁ, মানে 5 মাসের মধ্যে 6 কেস আছে, যেটা আগে বছর কিন্তু এরকমই ছিল। কোনো এরকম কিছু নেই কি কোনো অবস্থা কিছু খারাপ আছে। প্রিপারেটরি মিটিং ছিল, ভাইস চেয়ারম্যান আমাদের বাকি সব কাউন্সিলরকে নিয়ে আমরা সবাই ছিলেন। তো এখানে আমরা একটা প্ল্যানিং করলাম কি আমরা হাউ এফেক্টিভলি উই ক্যান কমব্যাট দ্য সিচুয়েশন। তো এখানে উনি আমাকে আশ্বাসনা দিয়েছেন কি কাল থেকে আমরা যেহেতু আমাদের জুন মাসে স্টার্ট হয় হাউস টু হাউস সার্ভে, কিন্তু আগে থেকে স্টার্ট হয়, 1 সপ্তাহ আগেই আমরা এখানে হাউস টু হাউস সার্ভে আমাদের স্টার্ট হবে, ইন্টেন্সিভ ক্লিনিং স্টার্ট হবে, স্ক্র্যাপ কালেকশন স্টার্ট হবে আমাদের। প্লাস আমরা প্রত্যেক কাউন্সিলরকে আহ্বান করেছি একটু পাবলিককে সচেতন করতে হবে। আপনাদের মাধ্যমে আমি লোকজনকে সচেতন করতে চাইছি কি প্লিজ বাড়িতে কোনো জায়গায় কোনো জল জমতে দেবেন না, কিন্তু জল জমলেই আমাদের একটু কষ্ট হবে। কত আছে জেলায় এই মুহূর্তে সংখ্যাটা? জেলায় খুব অনেক কম আছে, মানে লেস দেন 50 আছে। এটা আগে বছর থেকে মানে এটাই বলবো কি 50% কম আছে আগে বছর থেকে। বেশি আছে এই মুহূর্তে পৌরসভা সব বিকলই মোটামুটি কোথাও 2 কোথাও 3 এরকম কেস। আমাদের একটি বাচ্চাকে তো এখান থেকে রেফার করা হয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ থেকে কালকে জলপাইগুড়ি পুরো এলাকা। ওটা আমরা ফলো করছি ওটাই।
মোট বুঝি জলপাইগুড়ি পৌরসভায় 8 জন সম্ভবত। না 8 জন, দুটো মনে হয় পোর্টালে এখনো আসেনি। না না 8 জন নেই, 8 জন নেই, এটা আপনি না না 6 কেসেস হয়েছে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। জলপাইগুড়িতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার এই বিষয়ে পুরসভায় সাংবাদিক বৈঠক করলেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। জলপাইগুড়ি পুরো এলাকায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। চলতি মাসের মধ্যেই মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 6 জন। বিষয়টি উদ্বেগের হলেও শহরবাসীকে ডেঙ্গু নিয়ে সচেতন হওয়ার বার্তা দিয়ে মঙ্গলবার এ নিয়ে পুরসভায় সাংবাদিক বৈঠক করলেন ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। উল্লেখ্য, অফিসিয়ালি 6 জনের আক্রান্তের খবর পাওয়া গেলেও সংখ্যাটি মোট 8 জন। জলপাইগুড়ি পুরসভার 1, 4 এবং 12 নম্বর ওয়ার্ডগুলিতে ডেঙ্গু আক্রান্তের খবর মিলেছে। এদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। সৈকত চ্যাটার্জি জানান, গত বছর যেখানে শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল 22 জন, সেখানে এবছর বর্ষার আগেই মে মাসের মধ্যে মোট 6 জন আক্রান্তের খবর মিলেছে, যদিও সংখ্যাটি 8 জন। অতিরিক্ত 2 জন আক্রান্ত হওয়ার খবর মিলেছে বিভিন্ন নার্সিং হোমগুলি থেকে। ডেঙ্গু নিয়ে আতঙ্ক নয়, সকলকেই সচেতন থাকতে হবে। যেখানে সেখানে আবর্জনা ফেলা যাবে না, যত্রতত্র জল যেমন জমতে দেওয়া যাবে না, তেমনি পুরসভার সুপারভাইজার এবং মহিলারা বাড়ি বাড়ি গিয়ে বিষয়গুলি লক্ষ্য করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আগামী 15 দিন টানা স্প্রে করা হবে বাড়ি বাড়ি গিয়ে। তিনি নিজেও সেখানে উপস্থিত থাকবেন বলেও জানান। কোনো ট্রান্সফরমারের নিচে, কোনো কোণাতে ময়লা ফেলবেন না, ড্রেনের মধ্যে কোনো রকম ময়লা ফেলবেন না। এরপরে আমরা যখন একই দিকে হাউস হোল্ড সার্ভে মহিলারা বাড়ি বাড়ি যাবে, সুপারভাইজাররা জল পরিষ্কার করবে এবং যেখানেই আমরা দেখবো যে জল পড়ে আসে, মানে জমে যাচ্ছে কিন্তু সেটা ক্লিন করা যাচ্ছে না, সেখানে আমরা পোড়া মবিল দিয়ে দেবো। তাতে কি হবে, এডিস মসকুইটো লার্ভাটা মরে যাবে। কোথাও কেরোসিন পেলে কেরোসিন দিয়ে দেবো। আজকে এই কারণে আমি বলতে চাই যে ডেঙ্গুর এই মে মাসের মধ্যে 6টা কেস ধরা পড়া অফিসিয়াল পোর্টালে এবং আরো 2টো যেটা আমরা দেখতে পাচ্ছি যে নার্সিং হোমে আমাদের কাছে খবর আছে, মানে টোটাল 8টা। এই 8টা কেস, এটা কিন্তু আমরা কখনোই খুব নর্মালি নিচ্ছি না এবং আমরা আজকে জেলা শাসককে নিয়ে মিটিং এবং তারপরে আমরা আগামীকাল সকাল থেকে এই প্রত্যেকটা এলাকা আমি নিজে ভাইস চেয়ারম্যান হিসেবে ভিজিট করব এবং ওয়ার্ড জুড়ে জুড়ে ফগিং এবং স্প্রেইং আগামী টানা 15 দিন আমি নিজে ভিজিট করবো বিভিন্ন ওয়ার্ডে। তার কারণ এটা কোভিডের সময় আমরা যেমন, করোনার সময় আমরা যেমন এলাকা এলাকা স্যানিটাইজ করেছিলাম, আমরা এই সময় ডেঙ্গুর সময় স্প্রে ফগিং করব এবং তার সাথেও এলাকাকে পরিষ্কার রাখবার জন্য, আরো মশা মাছি মুক্ত রাখবার জন্য আমরা স্যানিটাইজেশনের পথেও আবার নতুন করে হাঁটতে চলেছি এই জুন মাস থেকে। 8 জনই পৌরসভার। দেখুন, 2টো বেসরকারি ল্যাবে, বারবার বলছি, 6টা আমরা গভর্নমেন্ট পোর্টালে আছি। 2টো ছিল মার্চ আর ফেব্রুয়ারি, মার্চ মিলে। ফেব্রুয়ারিতে ছিল 1টা, মার্চে আসলো আমার 2টো, 2টো হলো। হ্যাঁ, এইবার মে মাস থেকে একদম ঝড় তুলে দিল। হাতির দলকে জঙ্গলে ফেরাতে দিনরাত হিমশিম খাচ্ছেন বনকর্মীরা। নজরে রয়েছে কাঠামবাড়ি এবং গজলডোবা এলাকা। বোদাগঞ্জ জঙ্গল থেকে বেরিয়ে কয়েকদিন ধরে জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছে একটি বিশাল হাতির দল। শাবক সহ সদস্য সংখ্যা প্রায় 100-রও বেশি। কখনো টাকিমারি, কখনো বা গাজলডোবা, এভাবেই এলাকা জুড়েই রয়েছে তাদের বিচরণ। ফলে চরম উদ্বেগে স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে রাত দিন এক করে পরিশ্রম করে চলেছেন মালবাজার মহকুমার ক্রান্তি ব্লকের কাঠামবাড়ি রেঞ্জের বনকর্মীরা। সম্প্রতি হাতির দলটি পৌঁছে যায় গাজলডোবার 10 নম্বর ক্যানেল রোড সংলগ্ন এলাকায়। এরপর বনকর্মীদের চেষ্টায় দলটি কাঠামবাড়ি জঙ্গলে প্রবেশ করে, কিন্তু এখানেই শেষ নয়। রেঞ্জার নবাঙ্কুর ঘোষ, বিট অফিসার গোলাম সারবারে আম্বিয়া সহ গোটা রেঞ্জের কর্মীরা রাতভর পাহারা দিয়ে নিশ্চিত করেছেন হাতির দলটি যেন নিরাপদে জঙ্গলের ভেতরে অবস্থান করে। তবে এখনো আশঙ্কা রয়েছে, যে কোনো মুহূর্তেই তারা আবারও বোদাগঞ্জ জঙ্গলের দিকে রওনা দিতে পারে। তাই বন দপ্তরের পক্ষ থেকে আরও কর্মী বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া হয়েছে। লক্ষ্য একটাই, হাতির দল যাতে নির্বিঘ্নে জঙ্গলের মধ্যে চলাফেরা করতে পারে এবং মানুষের বাসস্থানের দিকে না আসে। স্থানীয় বাসিন্দাদের বন দপ্তরের পক্ষ থেকে সতর্কও করা হয়েছে। পাশাপাশি এই পরিস্থিতি যাতে আরও জটিল না হয় তার জন্য এলাকাবাসীদের সহযোগিতাও চাওয়া হয়েছে। বন দপ্তরের এই তৎপরতা এবং দ্রুত পদক্ষেপে আপাতত বড় যে কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমি কাঠামবাড়ি একজন বাসিন্দা।
তো গত 24 তারিখ আনুমানিক ভোর 5টা থেকে 6টা এইরকম সময়ে বোদাগঞ্জ জঙ্গল থেকে একদল হাতির দল নেওলাবস্তি সংলগ্ন এলাকায় আটকে পড়ে যায় এবং দিনের বেলা ওইখানেই থাকে। এমত অবস্থায় আমাদের আপালচাঁদ রেঞ্জ অফিসার এবং আপালচাঁদ বিট অফিসারের তৎপরতায় সেই হাতিগুলোকে রাতের বেলায় ফরেস্টে ঢুকানোর ব্যবস্থা করে এবং এই অবস্থায় হাতিগুলা ফরেস্টেই রয়েছে। তো এই জন্য আমাদের কাঠামবাড়ি যে বন সংলগ্ন এলাকা আছে সকল বাসিন্দার তরফ থেকে কাঠামবাড়ি আপালচাঁদ রেঞ্জ অফিসার এবং বিটবাবুকে অসংখ্য ধন্যবাদ এবং বনকর্মীদের অসংখ্য ধন্যবাদ জানাই যে হাতিগুলোকে তাদের স্থানে পৌঁছে দেওয়ার জন্য। আর একটা কথা বলতে চাই সকল এলাকাবাসীর উদ্দেশ্যে, কাঠামবাড়ি থেকে যে ওদলাবাড়ি যাওয়ার যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা পুরোটাই জঙ্গল সংলগ্ন এলাকা, এই জঙ্গলের ভিতর দিয়েই যাতায়াত করে। তো সমস্ত এলাকাবাসীকে একটাই অনুরোধ করছি যাতে জঙ্গল দিয়ে যখন যাবেন রাস্তা দেখে শুনে যাবেন, কারণ হাতির দলটি এখনও জঙ্গলেই রয়েছে। উত্তরবঙ্গের বনাঞ্চল লাগোয়া এলাকার বাসিন্দাদের সঙ্গে দেখা করে তাদের সমস্যার কথা শুনলেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল। উত্তরবঙ্গের বনাঞ্চল লাগোয়া এলাকার বাসিন্দা এবং বনবস্তির বাসিন্দাদের সাথে সরাসরি দেখা করে তাদের সমস্যার কথা শুনলেন রাজ্যের প্রধান মুখ্য বনপাল সন্দীপ সুন্দরিওয়াল। জলপাইগুড়ির মেটিলি ব্লকের জঙ্গল লাগোয়া সাউথ ইন্ডং বনবস্তিতে স্থানীয় মানুষদের সঙ্গে বৈঠক করে তাদের সমস্যার কথা শুনে বিভিন্ন পদক্ষেপের আশ্বাস দেন। এদিন প্রধান মুখ্য বনপালের সঙ্গে ছিলেন উত্তরবঙ্গের মুখ্য বনপাল ভাস্কর জেভি, জলপাইগুড়ি ডিভিশনের ডিএফও বিকাশ ভি, গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন সহ অন্যান্য বনাধিকারিকরা। এদিন জেএফএমসি কমিটির সদস্যরা প্রধান মুখ্য বনপালের কাছে তাদের বিভিন্ন অভাব, অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরেন। তাদের দাবিগুলির মধ্যে ছিল এই মুহূর্তে বনকর্মীদের সংখ্যা কম রয়েছে, যার ফলে হাতি এবং অন্যান্য বন্যপ্রাণী লোকালয়ে হানা দিলে তাদের জঙ্গলে ফেরাতে সমস্যায় পড়তে হয়। এই এলাকায় রয়েছে খুনিয়া স্কোয়াড, যার কাজের পরিধি অনেকটাই, সেজন্য যাতে স্কোয়াডের সংখ্যা বাড়ানো হয়। হাতির হানা রুখতে বনবস্তির বেশ কিছু জায়গায় ফেন্সিং এর ব্যবস্থা করা, পাশাপাশি হাতি লোকালয়ে হানা দিয়ে ফসল নষ্ট করে বাড়িঘর ভাঙচুর করে, সেক্ষেত্রে যে ক্ষতিপূরণ দেওয়া হয় তা খুবই কম। সেজন্য বিষয়টিকে প্রাকৃতিক বিপর্যয় হিসেবেই দেখার আহ্বান জানান তারা। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন বনবস্তির বাসিন্দারা। বৈঠক শেষে রাজ্যের প্রধান মুখ্য বনপাল সন্দীপ সুন্দরিওয়াল জানান, বনবস্তির মানুষদের অনেক সমস্যা রয়েছে, সমস্যা সমাধানের ক্ষেত্রে আরও কি করা যেতে পারে সে কথাই শুনতে এসেছেন। তিনি আরও জানান, বর্তমানে যানবাহন বেড়েছে, বিল্ডিং তৈরি হচ্ছে নানা কাজের জন্য, তাই হাতি নিজেদের গতিবিধি পরিবর্তন করে ফেলেছে। হাতির হানায় ঘরবাড়ি ভাঙচুর, ফসলের ক্ষতি হলে বিষয়টি প্রাকৃতিক বিপর্যয় হিসেবে দেখার চিন্তা ভাবনা রয়েছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে বৈঠকও হয়েছে। বনকর্মী এবং স্কোয়াড বাড়ানোর বিষয়ে চিন্তা ভাবনাও করা হচ্ছে বলে জানান তিনি। রাজ্যের প্রধান মুখ্য বনপালকে সরাসরি নিজেদের সমস্যার কথা তুলে ধরে সমস্যার সমাধানের পথে আশাবাদী বনবস্তির বাসিন্দারা। মানুষের ব্যাপারটা নিয়ে আমরা একটু চিন্তা করছি, যেটা আমি বললাম আজকে এখানে, কি দেখুন এখন মানুষের উপরে যখন হাতি যখন যাওয়া আসা করে তখন ওর উপরে যে মানে আঘাত হয় সেটা দেখুন কি মানে হতে পারে, মানুষে কিন্তু নিজে কিন্তু একটা ইঞ্জুরি হয়ে গেল, বা মানুষ অনেক সময় কিন্তু আনফর্চুনেটলি ডেথ হয়ে যায়, বা বাড়ি একটু ভেঙে যায়, বা ক্রপ ড্যামেজ হয়ে যায়। আপনি চিন্তা করুন, এটা জিনিসটা একদম চিন্তা করুন যে আমি গ্রামের একটা লোক, আর যদি ওটাকে একটা ঝড় বৃষ্টি জোর করে হলো, ন্যাচারাল ডিজাস্টার হলো, প্রাকৃতিক আপদা হলো, তখন কি হয়? তখন भी তো এটাই হয়, ক্রপ ড্যামেজ হয়ে, হার্ট ড্যামেজ হয়ে যায়, ও মানুষের भी তো ক্ষতি হয়ে যায়, নিজে भी পার্সোনাল ইনজুরি হয়ে যায়। তো আমরা এটাই নিয়ে আমরা কিন্তু আমরা মিটিং করছি, আমাদের যে হাইয়েস্ট লেভেল অফিসাররা আছেন ওনাদের সঙ্গে, ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সঙ্গে করেছি, ওনাদেরকে অনুরোধ করছি কিভাবে আমরা এটাকে কিন্তু একটা এলিফেন্ট যে আছে ডেপ্রিডেশন, ওটাকে ন্যাচারাল ডিজাস্টার করে আমরা বলতে পারি,
এটা কিভাবে, সেটা আমাদের কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসকাশন মিটিংস চলছে। আশা করি যদি এটা করা যায় তাহলে কি হবে যে আমাদের যে গ্রামের লোকজন যারা আঘাত পাচ্ছে ওদের কিন্তু মোটামুটি কিন্তু ওরা কিন্তু অ্যাটলিস্ট ক্ষতিপূরণটা যেটা পাবে একটু মানে ওদের একটু পূর্তি হবে। স্কোয়াডের একটা কথা বলছিল যেখানে স্কোয়াড বানানো, স্কোয়াডে যেটা হচ্ছে কি কোন হাতিটা স্কোয়াড যেমন হয় কি একটা পার্মানেন্ট সলিউশন কোনো সময় হচ্ছে না, কারণ হাতিটা মানে আমরা এটা ডাইনামিক যেটা বলে ইংরেজিতে বলি কি এটা কিন্তু একটা সবসময় একটা চলন্ত অবস্থাতে আছে, ব্যাপারটা একটু ডাইনামিক ফ্লুইড ব্যাপারটা আছে। হাতি কোথায় কোথায় থেকে যাচ্ছে কোন দিকে, কেন এই যে আপনি প্রথম দিকে কোয়েশ্চেন করলেন কি রোড বানছে, রাস্তা বানছে বা নতুন করে গাড়িগুলো এত বেশি বেড়ে যাচ্ছে, বিল্ডিং হচ্ছে তৈরি, আলো হচ্ছে এদিকে ওইদিকে, তখন কি হচ্ছে হাতি কিন্তু ডিসওরিয়েন্ট হচ্ছে। মানে আপনি যদি দেখুন কি 2 দশকে বা 3 দশকের মধ্যে বা 1 দশকের মধ্যে বা হোয়াট এভার, মানে এটা বিকজ ডেভেলপমেন্ট হবে তো তাহলে হাতি তো ওটা সেরকম মুভমেন্টটা একটা প্যাটার্নটা ইরাটিক হচ্ছে। তো সেটা আমাদেরকে তো তখন আমাদেরকে স্ট্র্যাটেজি করতে, আমাদের কাজ তো তাই, তো আমরা ওটাকে করেই তো মোকাবিলা করছি। তো সেটা আমরা করব, সেই জন্য আমাদের নতুন স্টাফ স্কোয়াডে যেমন আজকে কথা হলো কি এখানে স্কোয়াডটা আগে তো দরকার ছিল না, আজকে যে অবস্থা আছে সেরকম দরকার পড়ছে, তো সেটা আমি নোট করেছি, তাহলে ওটার মধ্যে আমরা প্ল্যানিং মধ্যে আনবো। সংবাদে এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। গানে, নাচে ও আবৃত্তিতে সেরা প্রতিভা বেছে নিতে শুরু হয়েছে সপ্তসুর বাংলা সেরা সিজন 2। আপনার প্রতিভাকে মেলে ধরতে চলে আসুন জলপাইগুড়ির অডিশনে আগামী 8ই জুন রবিবার সকাল 10টায় জলপাইগুড়ি জিলা স্কুলের অডিটোরিয়ামে। সঙ্গে আনুন 1 কপি পাসপোর্ট সাইজ ফটো ও বয়সের প্রমাণপত্র। গ্রুপ এ 15 বছরের মধ্যে ও গ্রুপ বি 15 বছরের ঊর্ধ্বে। চলে আসুন জলপাইগুড়ির অডিশনে আগামী 8ই জুন রবিবার সকাল 10টায়। বৃষ্টির পর রোদের দেখা মিলতেই জলপাইগুড়ি থেকে দেখা মিলল ঝকঝকে পাহাড়। আজ মোহিতনগর ফ্লাইওভার থেকে পাহাড় দেখা যায়, কারণ বৃষ্টির পর রোদ ঝলমল জলপাইগুড়ি থেকে তাই দেখা মিলল ঝকঝকে পাহাড়। এরই পাশাপাশি রাজগঞ্জের ফাটাপুকুর সংলগ্ন এলাকায় দেখা মিলেছে এই সুন্দর পাহাড়ের দৃশ্য। সমতল থেকে পাহাড় দেখতে পেয়ে খুশি বাসিন্দারা। তিস্তা নদীর তীরবর্তী এলাকা থেকেও এই ধরনের দৃশ্য দেখলো অনেকেই। এখন মঙ্গলবারের আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.6 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। জলপাইগুড়ি শহরে ডেঙ্গুর প্রকোপ রুখতে মঙ্গলবার পুরসভায় বৈঠক করলেন জেলাশাসক শমা পারভিন। সপ্তাহে 2 দিন বুধবার এবং শনিবার জলপাইগুড়ি থেকে দীঘা যাওয়ার বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। উত্তরের মনের পরিবেশনায় উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।